নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অবশ্যই ট্যাঁশকুড়োকে সাবস্ক্রাইব করুন আর নতুন গল্পের আপডেট পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না যেন। আজকের গল্পটি প্রাপ্তমনস্কদের জন্য। গল্পের ঘটনাবলী লেখকের মস্তিষ্কপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত। নমস্কার, আমি প্লাবিতা। ট্যাঁশকুড়োর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন রাজা সিংহের লেখা জিষ্ণু চরিতের গল্প দূরে সারি বউটা। গল্পটি প্রথম প্রকাশিত হয় মায়াকানন পূজাবার্ষিকীতে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে জিষ্ণুদা, গৌরাঙ্গ, মেসের সদস্যরা এবং বুড়ি। শুরু হতে চলেছে রাজা সিংহের লেখা দূরে সারি বউটা। রাজাজি ন্যাশনাল পার্কের গা ঘেঁষে চলতে চলতে কোনো অজ্ঞাত কারণেই আমাদের সকলের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল। রাস্তার দুপাশে শাল, সেগুন, শিশুর ঘন জঙ্গল, শিবালিক পর্বতসারির পাদদেশে প্রায় 850 বর্গ কিলোমিটার জুড়ে রাজাজি ন্যাশনাল পার্কে রাত 8:30টাতেই এমন জমাট বাঁধা অন্ধকার যে এসইউভির আলোটাও টিমটিম করছে। চারপাশে অপার্থিব শূন্যতা। আমাদের গাড়ি ছাড়া আর একটাও গাড়ির দেখা মেলেনি এই রাস্তায়। গাড়ির স্টিয়ারিং হুইলে তুষার, ওর পাশে বসে আছে জিষ্ণুদা, পেছনের সিটে আমি, তিতির আর সায়ন্তিনী। যে কোনো যাত্রাতেই দেখেছি জিষ্ণুদা বিশেষ কথা বলেন না, রাস্তার দিকেই নিবদ্ধ থাকে ওর চোখ। এই যাত্রাতেও তার অন্যথা হয়নি, বেশিরভাগ কথার উত্তরই হুঁ হাতে সেরেছেন। একটা অন্ধকার টানেলের ভেতর ঢুকে পড়ল আমাদের গাড়িটা। পেছনের সিটে বসে তিতির অনেকক্ষণ ধরেই উসখুস করছিল। এমন অসাধারণ পরিবেশে গল্প শোনার ইচ্ছে চেপে রাখতে না পেরে চাপা স্বরে জিজ্ঞেস করেই ফেলল, আচ্ছা, তুমি কখনো ভয় পেয়েছো জিষ্ণুদা? হ্যাঁ, পাবো না কেন? অনেকবার পেয়েছি, এখনো পাচ্ছি। রাজাজি ন্যাশনাল পার্ক তো হাতিদের স্বর্গরাজ্য। এই সময় যদি জঙ্গলের মাঝখান থেকে এক পাল হাতি বেরিয়ে আসে তবে কি হবে ভেবেই ভয় করছে। না না, এ তো ভয় নয়, দুশ্চিন্তা। ইংরেজিতে যাকে বলে ওয়ারি। আমি স্কেরি কিছু দেখে ভয় পাওয়ার কথা বলছি। ওই যাকে বলে শিরদাঁড়া দিয়ে বরফ গলা জল নেমে যাওয়ার মতো ভয়। তিতিরের স্বর সকলের অনুভূতি ছুঁয়ে জানলা দিয়ে ভেসে বেরিয়ে গেল। আমাদের গাড়ি আবার যথারীতি টানেল থেকে বেরিয়ে রাস্তা ধরেছে। জঙ্গলের পরিবেশ বজায় রাখতে এ রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই। গাড়ির হেডলাইটের আলো গাছগুলোতে পিছলে যাওয়ার মাঝে মাঝেই মনে হচ্ছে একটা অবয়ব যেন সাঁত করে লুকিয়ে পড়ছে কাচের আড়ালে। আলো ছায়ায় চোখের ভুল নিশ্চয়ই। কেমন অদ্ভুত অন্ধকার না? মনে হচ্ছে যেন পাতালের অন্ধকার, যেন এর আদি অন্ত নেই। এমন অন্ধকার কখনো কখনো দেখিনি আমি। অস্ফুট গলায় বলল সায়ন্তিনী। মৃদু গম্ভীর গলায় জিষ্ণুদা বললেন, এমন কালো কম্বল ঢাকা অন্ধকার দেখলে আমার একটা ঘটনাই মনে পড়ে জানিস। আর ওই তিতির যেমন বলল, সেই ঘটনাটা মনে পড়লে এখনো আমার শিরদাঁড়া দিয়ে বরফ গলা জল বয়ে যায়। গল্পের গন্ধ পেয়ে নড়ে চড়ে বসলাম আমরা সকলে। তিতিরের স্বর উদ্গ্রীব। কোন ঘটনা জিষ্ণুদা? তুষার গাড়ির কাজগুলো কিছুটা নামিয়ে দিয়েছে। বাইরে থেকে চমৎকার বনজ গন্ধমাখা হাওয়া ঢুকছে। জিষ্ণুদা বাইরে আঁধার জঙ্গলের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে শুরু করলেন। যাদবপুর থেকে গড়িয়া যেতে সুলেখা বলে একটা স্টপেজ আছে। একসময় সেখানে সুলেখা কালির কারখানা ছিল। সে বন্ধ হয়ে গেছে বহুদিন। বন্ধ গেটের সামনে লোহার গেট ঘেঁষে লটারির টিকিটের দোকান, তার পাশেই মধু খরা মিষ্টান্ন ভাণ্ডার, কাঁচের শোকেসে সকালে পেটাই পরোটা, সাথে কষা আলুর দম আর বিকেলে সিঙারা জিলিপি পাওয়া যেত। উল্টো দিকের রাস্তা ধরে একটু ভেতরে হাঁটা লাগালেই আনন্দপল্লী। সরু গলি ঘেঁষে ছড়ানো ছিটানো একতলা দোতলা বাড়ি গড়ে উঠেছে যেমন তেমন করে। অমনি একটা বাড়ির পুরো একতলাটা নিয়ে আমরা 8 জন মিলে থাকি একটা মেস বাড়িতে। সম্বল বলতে ড্রয়ার লাগানো একটা উঁচু চৌকি আর একটা করে সস্তার টেবিল।
তালাচাবি লাগানো সেই ড্রয়ারে আমাদের যাবতীয় সম্পদ। মেসে অনিমেষ দা ছাড়া কেউই তখনও চাকরি পায়নি। সে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে চাকরি করে। গৌরাঙ্গদা সকাল থেকে রাত অবধি টিউশন করে আর তার সরকারি চাকরির পরীক্ষা দেয়। বাকিরা কেউ অনন্তকাল ধরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা ল পড়ে চলেছে, অন্তত তাদের টেবিলে ছড়ানো বই সেই কথাই বলে। কেউ কেউ আবার রাজ্য সরকারের আমলা হওয়ার পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ ছাপোসার চেয়েও ছাপোসা আমাদের এই মেস। আর সেই মেসের বাসিন্দারা অনন্ত বুভুক্ষু। আহা, এরকম দুর্দান্ত ওয়েদারে এক কাপ চা না হলে সন্ধেটাই মাটি। এই বরেন, খাওয়াচ্ছিস তো? বোঝো, আরে শেষবারে তো আমি খাওয়ালাম। এক গত বসন্ত সন্ধ্যায় মেসের বারান্দায় আম কাঠের টেবিল ঘিরে আমরা জনা কয়েক মিলে গুলতানি করছি আর কার ঘাড় ভেঙে আরো এক কাপ চা খাওয়া যায় তার মতলব ভাঁজছি। তখনই বাণীব্রতদা চেহারায় 1000 ওয়াটের আলো নিয়ে মেসে ঢুকে ঘোষণা করল, ওহে সুখবর, মেদিনীপুরের এক গ্রামে প্রাথমিক শিক্ষকের পদে নিযুক্ত হয়েছি। চাকরির জন্য এতদিন যে বিয়েটা আটকে ছিল, সামনের মাসেই হয়ে যাবে যা মনে হচ্ছে। আরে বাস, এ তো দারুণ খবর, খাওয়াতে হবে কিন্তু। মেসের সকলেই হৈ হৈ করে উঠল। বাণীব্রতদার সঙ্গে যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে সে গ্রামেরই মেয়ে, এবং তার একটি ছবি যে বাণীব্রতদা নিজের ক্ষীণ মানিব্যাগে সযত্নে রাখে তা আমরা সকলেই জানতাম। বিয়ের খাওয়া তো হবেই কবজি ডুবিয়ে, কিন্তু এমন সুসংবাদ তো শুধু মুখে দিতে নেই। তাই বাণীব্রতদাকে প্রায় 5 কোলা করে সকলে মিলে নিয়ে এলাম মধুখরা মিষ্টির দোকানে। বাণীব্রতদাও যে বিশেষ আপত্তি করল তা নয়। প্রথম রাউন্ডে মধুখরার বিখ্যাত মধু ভাণ্ড খাওয়া হলো। ছোট নলেন গুড়ের কলসিতে তরল টাটকা খেজুর গুড়, তারপর গরম গরম সিঙাড়া আর চা। বাণীব্রতদা সেদিন কল্পতরু। 2টো মধুভাণ্ড আয়েশ করে পেটে চালান করে সবে আঙুল চাটছি, এমন সময় আমাদের সামনে এসে দাঁড়ালো এক বুড়ি। হুলোঝুলো চুল, মুখে অজস্র বলিরেখা, রং জ্বলা একটা শাড়ি জড়ানো গায়ে। শরীরের ভার সে ছেড়ে দিয়েছে লাঠির উপর। পয়সা কড়ি, খাবার কিছু কিন্তু চাইল না, শুধু আমার দিকে এক দৃষ্টে চেয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, ভোগান্তি আছে তোর, ভীষণ ভোগান্তি আছে। কি যে হবে তোর, কি যে হবে। বলতে বলতে এক আঙুল দিয়ে ছুঁয়ে দিল কপালটা। মনে হলো শীতল ধাতব তীক্ষ্ণ শলাকা যেন কেউ বিঁধিয়ে দিল কপালে। এক মুহূর্ত মাত্র, ব্যাস। তারপরই নড়বড় করে লাঠিতে ভর দিয়ে দ্রুত পায়ে বুড়ি মিশে গেল একটা অন্ধকার গলির বাঁকে। আমি কেমন যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। বাদাম দেওয়া সুস্বাদু সিঙাড়াও বিস্বাদ ঠেকল মুখে। কেউ কেউ প্রবোধ দিল, তুস বাদ দে তো, ও তো একটা পাগলি বুড়ি, পাগলের কথার কি কোনো ঠিক আছে নাকি? আমি কিন্তু তেমন নিশ্চিন্ত হতে পারলাম না। পাগলির চোখ কি অমন তীক্ষ্ণ তীব্র হয়? তার হাতের আঙুলে বুঝি অমন অমন ধাতব স্পর্শ থাকে? আনমনা ভাবতে ভাবতে মেসে ফিরলাম। এই সবাইকে আসতে হবে কিন্তু, মিস করলে চলবে না। আরে আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব, তুমি সাবধানে এসো। এলাম রে। সবাইকে বিয়েতে আসার জন্য বারবার নেমন্তন্ন জানিয়ে বাণীব্রতদা মেস ছাড়ল পরের সপ্তাহে। আমরাও আসন্ন বিয়েবাড়ির ভুরিভোজ নিয়ে বেশ উৎফুল্ল হয়ে উঠলাম। তবে যাত্রার দিন এগিয়ে আসতে দেখা গেল আমি, অনিমেষদা আর গৌরাঙ্গদা বাদে সকলেই কিছু না কিছু অজুহাত দিয়ে এড়িয়ে গেল। গৌরাঙ্গদার বাড়িও বাণীব্রতদার বাড়ির কাছেই, ওই দীঘা যাওয়ার রাস্তাতেই। বাণীব্রতদার বাড়ি পড়বে তার আগেই, রামনগর আর দীঘার মাঝামাঝি একটা গ্রামে। গ্রামের নাম কলাপুঞ্জা। হিসেব মতো বিকেল 4টের মধ্যে বাস স্ট্যান্ডে নেমে পড়ার কথা। তারপর পাইলে চললে 45 মিনিট, আর স্বাভাবিকভাবে হেঁটে গেলে এই ঘন্টাটাক আর 10 মিনিট। মানে সূর্যি ডোবার আগে আগেই কলাপুঞ্জা গায়ের মনসা মন্দির পার করে যেতে পারবো। এমনই বলেছিল গৌরাঙ্গদা।
কিন্তু সেদিনই যে রাস্তার মাঝখানে সিমেন্টের বস্তা বোঝাই ট্রাক এক্সেল ভেঙে রাস্তা জুড়ে দাঁড়িয়ে পড়বে আর হাওড়া দীঘা রুটের সমস্ত বাস অনির্দিষ্টকালের জন্য থেমে যাবে, তা আর যাত্রার শুরুতে কে ভেবেছিল? দুপুরের রোদে সেই নজৌ নতস্থ অবস্থায় বসে থাকা যে কি ভয়ঙ্কর শাস্তি তা হাড়ে হাড়ে মালুম হয়েছিল সেদিন। বাসের ছাদ সূর্যের তাপে তেতে গিয়ে ভেতরটা প্রায় ফার্নেস হয়ে গেছে। পশ্চিমগামী সূর্যতাপও অকাতরে ঢুকে পড়ছে বাসের জানলা দিয়ে। প্রচণ্ড গরমে, ঘামে, ধুলোয় আটকে পড়া মানুষজনের চেঁচামেচি, বাচ্চাদের কান্নাকাটি, ভেতরে ক্রমশ জমে ওঠা বাষ্পের দুর্গন্ধে বারবার মনে হচ্ছিল নরক যদি কোথাও থাকে তবে তা এখানেই। প্রায় ঘন্টা দুয়েক পর যখন বাস ছাড়ল তখন ঘড়িতে বাজে 4টে। সামনে 200-250 বাস চলেছে গদাই লস্করি চালে। ইচ্ছে থাকলেও ড্রাইভার জোরে যেতে পারবে না। সে বয়স দুশ্চিন্তার বয়স নয়, তাই বাসের ঝাঁকুনি আর বাস ছাড়ার নিশ্চিন্ততায় কখন যেন ঘুম এসে গিয়েছিল। গৌরাঙ্গদার ডাকে যখন ঘুম ভাঙল তখন ও নিজের আর আমার ব্যাগ হাতে নিয়ে এসে গেছি, পাইলে চল বলতে বলতে বাসের গেটের দিকে এগিয়ে চলেছে। তড়বড় করে উঠে আমি আর অনিমেষদা গৌরাঙ্গদার পিছু পিছু নেমে গেলাম। এই যে ঘাট পাড়া যাবে তো? 10 টাকা। হাত ঘড়িতে 7:30। বাস স্ট্যান্ড বলে তেমন কিছু নেই, গোটা 4 দোকান, তার মধ্যে 3টেই বন্ধ হয়ে গেছে। একটা চায়ের দোকানে আলো জ্বলছে মিটমিট করে, সেও এবার ঝাঁপ ফেলবে করছে। গোটা 2-3 ভ্যান রিক্সা দাঁড়িয়েছিল। যাত্রীরা নিয়মিত, তাই তারা নিঃশব্দে ভ্যান রিক্সায় চেপে বসতেই ক্যাঁচর করে প্যাডেল মেরে ভ্যানগুলো অদৃশ্য হয়ে গেল। আর সেগুলো অদৃশ্য হতেই কোন মন্ত্র বলে জায়গাটা যেন একদম বদলে গেল। নিঝুম অন্ধকার। শেষ দোকানটিতে কেবল মিটমিট করে আলো জ্বলছে একটা, তার আশেপাশেও কোনো জনমনুষ্যী নেই। অনিমেষদা দোকান ঘরে গিয়ে একবার জিজ্ঞেস করলো, কলাপুঞ্জা যাওয়ার কোনো গাড়ি মিলবে নাকি দাদা এখান থেকে? দোকানি তখন মুড়ির বস্তা হেঁচড়ে টেনে দোকানের ভেতরে নিয়ে রাখতে ব্যস্ত। সেই অবস্থাতেই ঠোঁট উল্টে মাথা নাড়ল। না, টর্চ বিক্রি করেন নাকি? চায়ের দোকানে টর্চের খোঁজ অনর্থক, তবু মরিয়া হয়ে অনিমেষদা জিজ্ঞেস করেই ফেলল। দোকানি আবার দুপাশে মাথা ঝাঁকিয়ে ঝাঁপ ফেলে দিল। বাড়ি ফেরার যে তার বিশেষ তাড়া আছে আর অনর্থক বাক্য ব্যয়ে সে যে সময় নষ্ট করতে চায় না তা বুঝিয়ে দিতে মোটে কালক্ষেপ করল না। কাগজে আগুন জেলে তালার চারপাশে বার কয়েক ঘুরিয়ে মাটিতে ফেলে আগুনটা নিভিয়ে দিতেই হু হু করে অন্ধকার যেন ছুটে এলো চারপাশ থেকে। গৌরাঙ্গদা এর আগেও কলাপুঞ্জায় এসেছে বার কয়েক, সে পথঘাট চেনে। মিনিট 5 হাঁটার পর একটা বাঁক নিতেই মেইন রাস্তার বাস লরির ছুটে যাওয়া আলো ফুরিয়ে গেল। সেটা মোবাইলের যুগ নয়, তাই ফোনের লাইট নেই, সঙ্গে টর্চ আনার কথা মনে হয়নি। এমন চেতনা আচ্ছন্ন করা আঁধার শহরের মানুষেরা কল্পনাও করতে পারবে না। উথাল পাথাল দুর্যোগের রাত দেখেছি, দাঙ্গার রাতের ভয় আর উৎকণ্ঠা মেশানো ভয়াবহ অনুভূতিও হয়েছে। শুনেছি প্রাণ হারানোর ভয়ের সঙ্গে আর কোনো ভয়ের তুলনা চলে না, তাই সেই রাত কোনো দিন ভুলতে পারি না আমি। সেই রাতেও এমন নিথর জমাট আঁধার ছিল। আমার ভিতরটা কেমন যেন ছটফট করে উঠল। অন্ধকার যে শ্বাস রুদ্ধ করে ফেলতে পারে তা আমি জানি। গৌরাঙ্গদা আর অনিমেষদাকে বেমালুম দেখা যাচ্ছে না, একদম অদৃশ্য। হঠাৎ যেন মনে হলো পৃথিবীর নিচে গহ্বরে পাতালে ঢুকে পড়েছি, আর সেই অনুভূতিতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অনেক আগে, বুঝলি, আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার এক মামা ঝরিয়ার কয়লা খনির সুপারভাইজার ছিলেন। শীতের ছুটিতে সবাই মিলে ঝরিয়া বেড়াতে গিয়েছি। বিস্তৃত কলিয়ারি অঞ্চল, মাঝে মাঝে ডায়নামাইট দিয়ে গুম গুম শব্দে খাদান ফাটানোর আওয়াজ প্রতিধ্বনি তুলে ঘুরি। ভোরবেলা উঠে দেখতাম কোয়ার্টারের মেঝে কালো কয়লার গুঁড়োর আস্তরণে ভরে আছে। সারাদিন তেমন কিছু করার নেই, কাহাতক আর বাজার ঘাটে ঘুরে বেড়ানো চায়। সেই বয়সটা অ্যাডভেঞ্চার চায়।
দিন কয়েকের মধ্যেই একঘেয়েমি পেয়ে বসল। শেষে অনেক সাধ্য সাধনার পর মামা মাটির গভীরে কয়লা খনির ভেতরে নিয়ে যেতে রাজি হলেন। নির্দিষ্ট দিনে আমি একদম তৈরি। পিট হেড অর্থাৎ মাটির ওপর থেকে নামতে হবে 200 ফিট নিচের পিটে, অর্থাৎ প্রায় 20 তলা বাড়ির সমান পাতাল গহ্বরে। আদ্যিকালের লিফট নামতে লাগলো পাতাল গহ্বরে। টিমটিম করছে কাঁচে ঢাকা আলো। বড় বড় পাইপ দিয়ে কৃত্রিম পদ্ধতিতে পাম্প করা হচ্ছে বাতাস। আমার মাথায় ব্যাটারি চালিত ল্যাম্প লাগানো শক্ত প্লাস্টিকের মাইনার্স হ্যাট, মামারও তাই। প্রায় 8 মিনিটের মাথায় আমাদের লিফট পিটের মাটি ছুঁল। লিফটের চারপাশে কয়লার চাঙড়, কাঠের তক্তা দিয়ে পিটের ছাদটা বেশ ভালোভাবে আটকানো। যেদিকে চোখ যায় কেবল কালো কয়লার দেওয়াল। মামা নামতেই একটা ছোটখাটো জটলা এগিয়ে এলো। পিটের একটা দেওয়াল থেকে একটা টানেল বেরিয়েছে। খনি শ্রমিকরা কিছুতেই সেই টানেলে ঢুকবে না। ও রাস্তায় যারাই গিয়েছে তারা নাকি ফিরে আসেনি। মামার অ্যাসিস্ট্যান্ট বললেন, স্যার 50 গজ দূরেই আরেকটা ওপেনিং আছে, শ্রমিকের দল বরং সেইখান থেকে কয়লা কাটতে শুরু করুক। কিন্তু মামা শুনবেন কেন? তিনি বিজ্ঞানের ছাত্র। এক ফুঁয়ে সব কুসংস্কার উড়িয়ে দিয়ে বললেন, আমায় দাও গাইতেই আমি যাব, আমি এক্সকাভেট করব। কিছুতেই নিষেধ শুনলেন না মামা। আমারও জেদ চেপে গেল মামার দেখা দেখি আমিও যাব। কিন্তু মামা আপত্তি করলেন। মামার অ্যাসিস্ট্যান্টও নিষেধ করলেন। এদিকে আমি নাছোড়। মামাকে কিছুতেই একলা ছেড়ে দেব না। একটা মোটর ট্রলিতে বসে রওনা দিলাম আমি আর মামা। সরু রেল লাইনের উপর আমাদের ট্রলি চলার পর আর কোনো জায়গা নেই। ট্রলির যান্ত্রিক ঘটাংঘট আওয়াজ ছাড়া আর কোনো শব্দও নেই। মাথার উপরে কয়লার ছাদ, দুপাশে পুরু কয়লার দেওয়াল। একমাত্র আলো বলতে জায়গায় জায়গায় কাঁচ ঢাকা ধূসর ইলেকট্রিক ল্যাম্প। প্রায় আধ ঘন্টা চলার পর অনেকটাই ভেতরে ঢুকে পড়েছি আমরা। মোটর ট্রলি অনেকটাই ভেতরে নিয়ে এসেছে আমাদের। মামা বলে উঠলেন, দেখেছিস, সব স্বাভাবিক, সব শালা আনপাড় গাঁওয়ারের দল। কোথাও কোনো রকম অসুবিধা নেই, যত সব কুসংস্কার এই মজুরগুলোর। বলার সঙ্গে সঙ্গে ট্রলিটা দাঁড়িয়ে পড়লো আওয়াজ করে। এ আবার কি হলো? ট্রলি তো চেক করেই দিল ট্রলিম্যান। দাঁড়াতো দেখি একবার। বিরক্তিতে মাথা ঝাঁকিয়ে মামা ট্রলি থেকে নেমে দাঁড়াতেই দপ করে টানেলের আলো নিভে গেল। একটা ভয় মেশানো শব্দ আমার গলার কাছে এসেও আটকে গেল। মাথায় লাগানো মাইনার্স হেলমেটের জোরালো আলো এদিক ওদিক ঘুরিয়ে মামা ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলেন। ভয় পাস না জিষ্ণু, আমরা খুব একটা ভেতরে নেই। মামা আশ্বস্ত করতে চাইলেও তার গলায় যেন সেই জোর নেই। ওর কোমরে লাগানো ওয়াকি টকিটা যে অনেকক্ষণ চুপচাপ, সেটা আমরা দুজনেই এতক্ষণ খেয়াল করিনি। হ্যালো হ্যালো, কথা বলতে গিয়ে টের পাওয়া গেল সেটা স্তব্ধ হয়ে গিয়েছে। মামা সেটা হাতে নিয়ে ব্যাটারি উল্টে পাল্টে দেখলেন, কিন্তু কিছু হলো না। অসহায়ের মতো বার কয়েক ঠোকাঠুকি করতে দুবার দপদপিয়ে প্রথমে মামার মাইনার্স হ্যাটের আলোটা, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই আমার মাইনার্স হ্যাটের আলোটাও নিভে গেল। কয়েকটা মুহূর্ত কেউ কোনো কথা বলতে পারলাম না। আলোটা নিভে যাওয়ার সাথে সাথে এমনভাবে অন্ধকার আমাদের গ্রাস করল, মনে হলো যেন একটা নিশ্ছিদ্র কালো কম্বল দিয়ে কেউ আমাদের ঢেকে দিয়েছে। সে অন্ধকারের কোনো তুলনা হয় না। আঁধারের যে অবয়ব হতে পারে সেই প্রথম যেন অনুভব করলাম আমি। চারপাশের আঁধার যেন যেন ক্রমশ ছোট হতে লাগলো। মামা মৃদু স্বরে ডাকলেন, জিষ্ণু। আমার গলা শুকিয়ে কাঠ। হঠাৎ প্রচন্ড চেষ্টা পেল আমার, জিভ জড়িয়ে আসতে লাগলো। কোনো রকমে উত্তর দিলাম, ভয় পাস না, এক্ষুনি এসে যাবে আলো। মামার গলা কেঁপে উঠল। অন্ধকারটা দেওয়ালের মতো চারপাশ থেকে যেন চেপে ধরতে লাগলো আমায়। স্পষ্ট বুঝতে পারলাম আমার চারপাশের দেওয়ালটা আমাকে ছুঁল। চাপ পড়ল আমার বাহুতে, পায়ের পাতায়। যতটা সম্ভব আমি বুড়ো আঙুল সংকুচিত করলাম। কিছুক্ষণ চুপচাপ, তারপর আবার যেন এগোতে লাগলো দেওয়ালটা। এবার পিঠে আর বুকে চাপ পড়ল। বাহুর দুপাশে বাঁধা পড়েছে। হাত নাড়াতে পারছি না আর। অস্বস্তিতে হাত ছড়ানোর চেষ্টা করলাম, পারলাম না। মামার কোনো সাড়া শব্দ নেই।
মামাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে টু শব্দটি বের হলো না। চারপাশের অন্ধকারটা আরো আরো ঘেঁষে আসছে ক্রমশ। হঠাৎ শুনলাম একটা যান্ত্রিক আওয়াজ এগিয়ে আসছে ক্রমশ। থরথর করে কাঁপছে ট্রলি ট্র্যাক। কিছু একটা ছুটে আসছে। মাঝখানে আমাদের ট্রলি, দুপাশে সরে দাঁড়ানোর কোনো জায়গা নেই। পেতে রাখা ট্র্যাকে হু হু করে ছুটে আসছে একটা যান্ত্রিক দানব, যেন আমাদের পিষে ফেলবে। আমার নড়বার কোনো উপায় নেই। সব শক্তি একজোট করে চিৎকার করে উঠতে যাব, অমনি একটা আলো এসে অন্ধকারটাকে চিরে ফেললো। শুনতে পেলাম কেউ আমাকে ডাকছে, মিস্টার রুদ্র, মিস্টার রুদ্র, মিস্টার রুদ্র, আর ইউ অল রাইট? আর ইউ অল রাইট মিস্টার রুদ্র? হাত পা এলিয়ে এলো আমার। মাথার ভেতরে আবার অন্ধকার ছেয়ে এলো। লুটিয়ে পড়লাম আমি। মামার ওয়াকিটকিতে কোনো সাড়া শব্দ না পেয়ে আরো একটা মোটর ট্রলিতে জনা চারেক অত্যন্ত অভিজ্ঞ মজুরকে নিয়ে ছুটে এসেছিলেন মামার অ্যাসিস্ট্যান্ট। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল অবস্থাটা, অথচ যেন মনে হচ্ছিল অনাদি অনন্ত কাল। কেন যে একসঙ্গে সব ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল তার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায়নি। তারা সব নিজে নিজেই চালু হলো। মাইনাস হেলমেটের আলো, ওয়াকি টকি, মোটর ট্রলি পর পর প্রাণ ফিরে পেল, যেন কিছুই হয়নি। কিন্তু সেই অভিজ্ঞতা আমার মনে গেঁথে গেল চিরকালের মতো। তারপর বহু বছর আমি একা লিফটে উঠতে সাহস পেতাম না। একটা অদ্ভুত ক্লাস্ট্রোফোবিয়া ঘিরে ধরত আমার। সেই থেকে নিশ্ছিদ্র অন্ধকারে আমার মনে হতো কেউ যেন আমার গলা আঁকড়ে ধরছে শক্ত দুই হাতে। কিন্তু কলাপুঞ্জা যাওয়ার সময় পথের অমন অন্ধকার কল্পনার অতীত। ঝড়িয়ার খনিতে আমাদের চারপাশে যে জমাট বাঁধা পাতালের অন্ধকার ছিল, তার কারণ সেখানে 1 হাত দূরত্বে ছিল কয়লার স্তর, আর মাটির অত গভীরে বাইরের আলোর রশ্মির ছিটে ফোঁটাও যে থাকবে না সেটাই স্বাভাবিক। কিন্তু পৃথিবীর উপর এক মহানগর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন জমাট বাঁধা আঁধার কিছুতেই ভাবা যায় না। আকাশে চাঁদ নেই, তারাও না, বোধহয় মেঘ করেছে, আর তাতেই ঢাকা পড়ে গেছে সব। আমার কাঁধ ধরে চল, ফিস ফিস করে বলে উঠল গৌরাঙ্গদা। অজান্তেই আমার গলাটাও আপনা আপনি স্তিমিত হয়ে গেল। যেমন ফিস ফিস করছো কেন? আরে রাতের অন্ধকার অজান্তেই গ্রামের মানুষদের স্বর খাটো করে দেয়। প্রথমে গৌরাঙ্গদা, তার কাঁধ ধরে অনিমেষদা, আর সব শেষে অনিমেষদার কাঁধ ধরে এগোতে লাগলাম আমি। গৌরাঙ্গদা জোরে পা চালিয়ে হাঁটছে, আমি আর অনিমেষদা মাটির এবড়ো খেবড়ো পথে হোঁচট খাচ্ছি মাঝে মাঝে, তবু পরস্পরের কাঁধের কাজটা খামচে ধরে আছি, হাত ছড়া হতে দিচ্ছি না কিছুতেই। হেঁটে চলেছি তো চলেছি। ক্রমশ এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো আমার। মনে হলো এ যেন অন্য এক জগৎ। এখানে আকাশ বাতাস জল প্রাণী উদ্ভিদ কিছু নেই। আমরা অন্য এক অজানা গ্রহে হেঁটে চলেছি। সে গ্রহ নিস্পন্দ, গাছে ঘেরা চারপাশ, অথচ ডালে পাতায় সরসর ধ্বনি নেই, রাত চড়া পাখিদের ডেকে ওঠা নেই, এমনকি বাঁশ ঝাড়ে ঝিঁঝির একটানা শব্দ পর্যন্ত নেই। প্রকৃতি প্রাণী কোনো কিছুরই কোনো শব্দ নেই। সেই দৃশ্যহীন পথে হাঁটতে হাঁটতে কেমন যেন নেশায় পেয়ে বসল। হঠাৎ নিস্তব্ধতা চৌচির করে মাথার উপরে কর্কশ স্বরে একটা পেঁচা ডেকে উঠে মাথার উপর দিয়ে উড়ে গেল। এর আগেও পেঁচার ডাক শুনেছি, কিন্তু এমন জনহীন প্রান্তরে শব্দহীনতা ভেঙে তীক্ষ্ণ কর্কশ শব্দ এমন আঁধারে অন্তরাত্মা কাঁপিয়ে দিল। অনিমেষদা ফিসফিস করে বলল, আজ কেন যেন বড় বেশি চুপচাপ চারপাশ। ঝড় আসবে মনে হচ্ছে। আকাশেও মেঘ আছে, তাই তারার দেখা নেই। আমরা কেউ কোনো কথা বললাম না, চুপচাপ এগোতে লাগলাম। সামনে বাদার বিল, দুপাশে জলা, মাঝখান দিয়ে রাস্তা। আগে রাস্তা খুব সরু ছিল, এখন ভ্যান গাড়ি যেতে পারে।
জলার ধার ধরে একটা রাস্তা বাঁদিক পানে বেঁকে গেছে। সে রাস্তা ধরলে 2 কিলোমিটার কম হতো, কিন্তু কথাটা সম্পূর্ণ না করেই থেমে গেল গৌরাঙ্গদা। পেছন থেকে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কি? গৌরাঙ্গদা তার কোনো জবাব দিল না, কেবল বলল, তোরা পা চালিয়ে চল দেখি এখন। এই তো এসেই পড়েছি প্রায়। আরো মিনিট 15 হাঁটার পর সামনে এলো বাদার বিল। বিলটা বোধহয় কচুরিপানায় ঢাকা, তাই জলের অস্তিত্ব টের পাওয়া যায় না। মেঠো রাস্তার দুপাশে নাবাল জমি নেমে গেছে, এইটুকুই বোঝা গেল কেবল। আর তখনই আমি একপাশে দেখতে পেলাম একটা একটা আলোর রেখা, মোটামুটি 100 গজ দূরে। আলো মানে বিজলি বাতির স্থির আলো নয়, ধিক ধিকে আলো, কাঠের বা উনুনের আগুনের মতো। হয়তো দোকানপাট কোনো। অন্ধকার কাটিয়ে উঠতে আলোর ক্ষীণতম রশ্মিও আমাদের কাছে তখন পরম অভিপ্রেত, যেন ধরে প্রাণ এলো আমার। গৌরাঙ্গদা দেখো, আলো দেখতে পাচ্ছ? ওই দেখো, নিশ্চয়ই কোনো দোকান টোকান হবে, একটু চাও পাওয়া যেতে পারে। যে করে হোক আমাদের ওই আলোর কাছে পৌঁছতে হবে। চলো। হ্যাঁ, একটু চা পাওয়া গেলে মন্দ হতো না। এতটা হেঁটে জিরিয়ে নেওয়া হবে। গাঁয়ের বিয়ে বাড়িতে চা পাওয়ার নিশ্চয়তা আছে কিনা তাই ভাবছিল বোধহয় গৌরাঙ্গদা। ততক্ষণে আমি হাঁটা লাগিয়েছি সেই আলোর উৎস লক্ষ্য করে। হাঁটা নয়, যেন প্রায় ছুট। আমার পিছনে গৌরাঙ্গদা আর অনিমেষদা। কাছাকাছি আসতে দেখলাম একটা নিভু নিভু অগ্নিকুণ্ড। বেশিরভাগটাই পুড়ে ছাই, কেবল একটা মোটা সোটা আধ পোড়া কাঠে তখনও আগুন জ্বলছে ধিক ধিক করে। আর সেই আগুনের পাশে কিছু একটা করছে একটা বউ। আধো আলোয় পরনের ডুরে শাড়ি স্পষ্ট। বউটা আমাদের দিকে পেছন ফিরে বসে, মুখ দেখা যায় না। কৌতূহল হলো। আরো একটু এগোতেই দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য। আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। আর সেই প্রথম আমার শির দাঁড়া দিয়ে নেমে গেল বরফ শীতল অনুভূতি। এক পাও নড়তে পারলাম না। ততক্ষণে গৌরাঙ্গদা আমার পেছনে এসে দাঁড়িয়ে এক পলক দেখেই হাত ধরে দিল এক হ্যাঁচকা টান। শক্ত হাতে আমাকে প্রায় উড়িয়ে নিয়ে ছুট দিল। তখন আমার শরীর আর সবশে নেই। বাকি রাস্তাটুকু যে কিভাবে পৌঁছলাম আমার জানা নেই। বাণীব্রতদার বাড়িতে পৌঁছে জ্ঞান হারালাম আমি। জ্ঞান যখন ফিরল তখন আমাকে ঘিরে সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে এক দল লোক। কে একজন যেন জিজ্ঞাসা করল, ওইতে যে শ্মশানের রাস্তা তা তুই জানতি না গৌরাঙ্গ? আরে ঠিক ঠাহর করতে পারিনি। তাছাড়া আমি কিছু বলার আগেই তো ও আলো দেখে ছুট লাগালো ওদিক পানে। কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী বেরোবে বরকে নিয়ে। তার মধ্যে এমনতর ঘটনায় বিয়ে বাড়িতে যেন ছন্দ পতন হয়েছে। আমায় ঘিরে ততক্ষণে ফিসফাস শুরু হয়ে গিয়েছে। সারা বাড়ির চারিদিকে লঙ্কা পোড়া দিয়ে এলেন বাণীব্রতদার মা। আমার থেকে যে তাঁরা একটু দূরে দূরেই থাকছেন তা বেশ বুঝতে পারলাম। তবু তার মধ্যেই সারা হলো সব আয়োজন। হ্যাজাক জ্বালিয়ে বরযাত্রী বের হলো পায়ে হেঁটে। মাঝখানে হলুদ ধুতি পাঞ্জাবি আর টোপর মাথায় বাণীব্রতদা। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে ওর উঠোন পেরিয়ে দলটা পৌঁছল মনসা মন্দিরে। এদের গ্রাম দেবী মনসা। বিয়ের আগে ও পরে মনসার থানে প্রদীপ জেলে যাওয়ার রীতি, কিন্তু দেখা গেল সে প্রদীপ আর কিছুতেই জ্বলে না। হাওয়া নেই একটুও, নিবাত নিষ্কম্প চারপাশ। তবু প্রদীপ জ্বলে না। কে যেন ফিস ফিস করে কি একটা বলল, আর তাতে পুরো দলটা ফিরে তাকালো আমার দিকে। মুরব্বী মতো একজন আমার কাছে এসে গলা খাঁকারি দিতে আমি বললাম, আমার বড় ক্লান্ত লাগছে, কেউ একজন বাড়ি পৌঁছে দিতে পারেন কি? বেশ বুঝতে পারলাম ওরা হাঁপ ছেড়ে বাঁচলেন। ছেলের মায়ের ছেলের বিয়েতে যেতে নেই, তাতে নাকি সন্তানের অকল্যাণ হয়। তাই বাণীব্রতদার মা থেকে গিয়েছিলেন বাড়িতেই, সঙ্গে আরো 2-1 বয়স্কা আত্মীয়া। আমি জামা কাপড় ছেড়ে নিতেই
একজন একটা হ্যারিকেন নিয়ে এলেন পুকুর ঘাট পর্যন্ত। পুকুর ঘাটটি প্রাচীন, একটা অংশেই কেবল ইটের সিঁড়ি, আর সিঁড়ির তলায় গোলপানা বড় পাথর, বোধহয় কাপড় কাচার জন্য। পুকুরের চারপাশে বড় বড় ঝাঁকড়া গাছ, আর তার সাথে লতা পাতার ঝোপ। আজন্ম শহরের ছেলে আমি। হ্যারিকেনের অনুজ্জ্বল আলোয় প্রায়ান্ধকার পুকুর ঘাট, মাছ পুকুরে ছপাক শব্দে ঘাই মারা মাছ, আর গাছের পাতায় ওঠা শব্দে মনে হচ্ছিল যেন আমার চারপাশে কারা সব ফিস ফিস করে কথা বলছে। ছায়ার মতো তাদের অবয়ব আমাকে ঘিরে বেড়ে উঠছে। ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। পাড়ে উঠে এলাম দ্রুত পায়ে। সেরাতে অনেক সাদাসাদিতেও কিছু খেলাম না। কিছু মুখের কাছে আনলেই যেন বমি উগরে আসছে। আমাদের জন্য নির্দিষ্ট ঘরটায় গিয়ে শুয়ে পড়লাম। টানা লম্বা বিছানায় আরো অনেকেই শোবে বোঝা গেল। রাত প্রায় 10টা বাজে। যেখানে সন্ধে 7টার মধ্যে ঝাঁপ বন্ধ করে শুয়ে পড়ে গ্রামের মানুষ, সেখানে রাত 10টা মানে গভীর রাত। বিছানায় পড়তেই শরীর নিস্তেজ হয়ে এলো, এক রাশ ক্লান্তি যেন ঝাঁপিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছি ঠিক খেয়াল নেই। হঠাৎ একটা অদ্ভুত অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। গলা শুকিয়ে কাঠ। হাত বাড়িয়ে ব্যাগ থেকে জলের বোতলটা নিতে গিয়ে চোখ পড়ল জালনার বাইরের দাওয়ায়। বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠলাম। বাইরে রাখা হ্যারিকেনের আলোয় দেখলাম আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে এক মহিলার অবয়ব, আর তার গায়ে জড়ানো সেই দূরের শাড়ি। চিৎকার করে উঠতে গেলাম, অথচ গলা দিয়ে একটুও শব্দ বেরোল না। লুটিয়ে পড়লাম। পরদিন সকালে যখন চোখ খুললাম, সারা শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। সেদিনই অনিমেষদার সঙ্গে কি করে যে কলকাতায় এসে পৌঁছলাম কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। কলকাতায় ফিরে অনিমেষদাই নিয়ে গেল ডাক্তারের কাছে। পাড়ার ডাক্তারবাবু এক গাদা প্যাথোলজিক্যাল টেস্ট করে বললেন, টাইফয়েড হয়েছে ওর, লম্বা ভোগাবে। প্রায় মাস 2 ভোগাল। মেসের ছেলেরা যতটা সম্ভব যত্ন করে। পুষ্টিকর খাবার তেমন যে যায় তা নয়, তবু সবাই মিলে চেষ্টা করে ভালো করে তুলল আমায়। বাণীব্রতদার বিয়ের পর গৌরাঙ্গদা আমাদের সঙ্গে ফিরে আসেনি। ওর নাকি কোথায় ইন্টারভিউ পড়েছে। আরো দিন 15 পর খবর এলো চাকরি পেয়ে গৌরাঙ্গদা দূরে কোথাও যেন চলে গেছে। কেটে গেল প্রায় আরো মাস 2। আমি সেরে উঠেছি অনেকটাই, তবে এখনো দুপুর রোদে বেরোতে কষ্ট হয়, তাই মেসেই থাকি। এক দুপুরবেলা মেসের সব ছেলেরা নিজেদের কাজে বেরিয়েছে, আমি একাই রয়েছি মেসে। একটা বই পড়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মনোনিবেশ করতে পারছি না। তখনই একটা ঢাউস ব্যাগ কাঁধে ফেলে দরজা ঠেলে ঢুকলো গৌরাঙ্গদা। বেশ অবাক হলাম আমি। এই কি তুমি? আমি না তো কি আমার ভূত? তুমি না বাইরে কোথায় চাকরি নিয়ে গেছো? দাঁড়া, একটু জিরিয়ে নিয়ে আগে। দেখলাম একটু রোগা হয়ে গেছে গৌরাঙ্গদা। বেশ ধকল যাচ্ছে, দেখলেই বোঝা যায়। চক্রদা, চা করো গো, আর রাত্রিরে খাবো, 2 মুঠ চাল বেশি নিও। বলে স্নানঘরে গিয়ে ঝপাঝপ জল ঢেলে এসে পায়জামা আর টি শার্ট পরে গুছিয়ে বসলো গৌরাঙ্গদা। আমাদের রান্নার ঠাকুর চক্রদা চা দিয়ে গেছে ততক্ষণে। চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছিস এখন? জানা গেল গৌরাঙ্গদা মাসখানেক আগে রাজস্থানের একটা ছোট শহরে যোগ দিয়েছে কেন্দ্রীয় সরকারের চাকরিতে। মাত্র 1 সপ্তাহের জন্য বাড়ি এসেছে প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি নিয়ে যেতে। তার মধ্যেই যে সময় বের করে আমাকে দেখতে এসেছে, তাতেই বড় ভালো লাগলো আমার। বললাম, কোথা থেকে যে 2 মাস কেটে গেল বুঝতেই পারিনি জানো। শরীর সেরেছে ধীরে ধীরে, কেবল খালি মাথার মধ্যে একটা ঝিম ধরা ভাব কিছুতেই কাটতে চাইছে না। সময় নিয়ে চাটা শেষ করলো গৌরাঙ্গদা। তারপর আমার চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রইল কিছুক্ষণ। শেষে জিজ্ঞেস করলো, জিষ্ণু, সেদিন বাণীব্রতর বাড়ি যাওয়ার সময় রাস্তায় আলোর রেখা দেখে যে ছুট দিলি, সেখানে কি কিছু দেখেছিলি তুই? আমায় নির্দ্বিধায় বলতো সব খুলে। আমি কিছু দেখেছিলাম কিনা সেটা তুমি জানলে কি করে? আমি তো কাউকে কিছু বলিনি। ওখানে পৌঁছেই আর্তনাদ করে নেতিয়ে পড়েছিলি তুই।
তাছাড়া সেদিন রাতে জ্বরের ঘোরে বিড়বিড় করে বারবার করে শুধু বলছিলিস বউটা, দূরে শাড়ি, বউটা, আর শিউরে উঠেছিস বারবার। অন্যেরা শোনেনি, কিন্তু আমি তোর পাশে জেগেছিলাম, তাই আমি শুনেছি। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম আমি। আসলে বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। গৌরাঙ্গদা, আমার একটা ফোবিয়া তৈরি হয়েছিল ছোটবেলায়। কি খটোমটো ইংরেজি নাম, নিক্টোফোবিয়া। হ্যাঁ, মানে করলে দাঁড়ায় আধার ভীতি। ফিয়ার অফ ডার্কনেস? হ্যাঁ, ঠিক তাই। সেটা তো ছোটবেলায় প্রায় সবারই থাকে। বড় হতে হতে এক সময় ভয় কেটে গিয়ে অন্ধকার ভালো লাগতে শুরু করে। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা অত সহজ হয়নি। ছোটবেলায় অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসতো, হাত পা শিথিল হয়ে যেত। বড় হওয়ার সাথে সাথে অনেকটাই সেরে গিয়েছিল যদিও। বিশেষত কলকাতার মতো বড় শহরে এসে সে ভীতি অনেকটাই কেটে গিয়েছিল। শহরের অন্ধকার গাঢ় নয়, লোডশেডিং হলেও কোথাও না কোথাও থেকে আলো এসেই পড়ে। ঘরে ঘরে ল্যাম্প জ্বলে, গাড়ির হেডলাইটের আলো এসে পড়ে, মানে পুরোপুরি অন্ধকার কখনোই হয় না। কিন্তু কলাপুঞ্জায় যাওয়ার পথে অনেকদিন পর অমন জমাট অন্ধকার পেলাম আমি। আমরা তিনজন একসাথে ছিলাম বলেই বোধহয় আমার দম আটকানো অনুভূতিটা হয়নি, কিন্তু একটু আলোর জন্য যেন মরিয়া হয়ে গিয়েছিলাম। থামলাম আমি, বোধহয় একটু শিউরে উঠেছিলাম। আমার ঠান্ডা হাতে হাত রেখে আমাকে আশ্বস্ত করল গৌরাঙ্গদা। যেটুকু মনে আসছে বল, মাথায় বেশি জোর দিসনি। আমি চোখ বুজে ঘটনা একত্রিত করি। কলাপুঞ্জার রাস্তায় হাঁটতে হাঁটতে ওই জমাট অন্ধকারে আমার দম আটকে আসছিল গৌরাঙ্গদা। মনে হচ্ছিল যেন বিজলি চলে গেছে আর আমি একটা অন্ধকার লিফটে আটকে পড়েছি একা। প্রাণপণে বেরোতে চাইছি, একটু বাতাস, একটু আলো চাইছি, কিন্তু লিফটের দরজা কিছুতেই খুলছে না। মনে হচ্ছিল ওই অন্ধকারে আমি মরে যাব একা একা। তাই ওই আলোর আভাস পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারিনি। আগু পিছু না ভেবেই ছুটে গিয়েছিলাম আলোর দিকে। আর আর আগুনের কাছাকাছি যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখলাম। যেন কি দেখলি? দেখলাম প্রায় নিভে যাওয়া একটা অগ্নিকুণ্ড, তার মধ্যে কেবল একটা মোটা কাঠ তখনও জ্বলছে দেখি দেখি। তার আধো আলোয় একটা বউ বসে আছে, পরনে ডুরে শাড়ি, আমার দিকে পিছন ফিরে বসে, তাই মুখ দেখা যায় না। আর তার কোলের কাছে একটা চাল কুমড়ো। বউটা নিজের দু হাতের পাতায় আগুনের তাপ নিয়ে ওই চাল কুমড়োর গায়ে সেঁক দিচ্ছে। আমি অবাক হয়ে আরো কিছুটা এগিয়ে যেতে আমার দিকে মুখ ফেরালো বউটা। দেখলাম ওর সারা মাথা, কপাল, মুখ সিঁদুরে মাখামাখি। মনিহীন চোখে আমার দিকে চেয়ে তীব্র আর্তনাদ করে উঠল। এমন ভয়াবহ ধাতব তীক্ষ্ণ আর্তনাদ আমি কোনোদিন শুনিনি। মনে হলো এই জমাট অন্ধকারে এতক্ষণ আধার জগতের যে অধিবাসীরা মিশেছিল, এবার তারা তীব্র চিৎকার করে ধেয়ে আসছে একযোগে, যেন রক্ত জমে বরফ হয়ে গেল। স্পষ্ট অনুভব করলাম শিরদাঁড়া বেয়ে নেমে আসছে বরফ শীতল জল। তারপর আর কিছু জানি না আমি। জ্ঞান ফিরল বাণীব্রত তার বাড়িতে। কে যে বউটা, কেন এমন অসময়ে ওখানে চাল কুমড়োকে তাপ দিচ্ছিল, অনেক ভেবেও আজও কিচ্ছু বুঝতে পারিনি আমি। পুলিন মাঝির বউ? সে আবার কে গো? পুলিন্দা,
ওই বাণীব্রতর গ্রামেরই বাসিন্দা, কয়েকটা মাত্র বাড়ি পরেই থাকে। পোয়াতি ছিল বুঝলি পুলিন্দার বউটা, সারাক্ষণ ভুগত, তার উপর পুষ্টির অভাব। সেদিন বিকেলে বাচ্চা বিয়েতে গিয়ে মারা গিয়েছিল। বাচ্চাটা অবশ্যই বেঁচে ছিল আরো ঘন্টা কয়েক। গ্রামের দিকে এমন মৃত্যু হলে মৃতা মায়ের পাশে একটা চাল কুমড়ো রেখে দেওয়া হয়, যাতে মায়ের অশরীরী আত্মা সেই চাল কুমড়োকেই নিজের সন্তান মনে করে। আসল সন্তানের দিকে যেন প্রেত দৃষ্টি না পড়ে। ও পথে শ্মশান পড়ে, তবে সেটা যে ওখানেই তা খেয়াল ছিল না আমার। আর কিছু বলার আগে তুইও ছুটে গিয়েছিলি। একটু আগেই ওই শ্মশানে পুলিন্দার বউকে দাহ করে চিতায় জল ঢেলে ফিরে গিয়েছিল শ্মশান যাত্রীরা। মৃতদেহের গায়ে জড়ানো ছিল ডুরে শাড়ি, আর সধবা মৃতার মাথায় উপুর করে দেওয়া হয়েছিল সিঁদুরের কৌটো। কিন্তু প্রশ্ন হলো, এসব তো তুই জানতিস না, তাই তোর মন যে কল্পনায় এমন ছবি এঁকে নেবে সেটাও কেমন যেন বিশ্বাস করে উঠতে পারছি না। তুমি কি দেখেছিলে বউটাকে সেদিন ওখানে? সেই রক্তহীন করা আর্তনাদ তুমি শুনেছিলে? না, আমি কাউকে দেখিনি, শুনিও নি। আমি যখন পৌঁছেছি তখন তুই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়তে যাচ্ছিস। তোকে জাপটে ধরে দেখলাম নিবু নিবু আগুন। সেটা যে চিতার আগুন আর জায়গাটা যে শ্মশান, সেটা বুঝতে পেরে আমার গাটাও ছমছম করে উঠেছিল। তোকে প্রায় কাঁধে ফেলে ছুটেছিলাম সেদিন। দম নিয়েছিলাম সোজা বাণীব্রতর বাড়ির চৌহদ্দিতে ঢুকে। ওখান থেকে ফিরে এসেই তো জ্বরে পড়লি, এমন জ্বর যে ডাক্তাররা তার হদিশ পেল না। যাকে এখন আছিস কেমন? আমার বড় ক্লান্ত লাগে। রাতের পর রাত ঘুম হয় না আজকাল। আসলে ঘুমোতে ভয় লাগে আমার। অদ্ভুত সব দৃশ্য ভেসে উঠছে চোখ বুঝলেই। ডাক্তারবাবু ঘুমের ওষুধ দেন, সেই ওষুধের ঘোর কেটে গেলেই আবার অন্য কেউ যেন আমার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কোনো কিছু স্থিরভাবে ভাবতে পারি না। কখনো দেখি বরফে ঢাকা তালাবন্ধ কাঠের পোড়ো রেল স্টেশন, অসম্ভব নিঃসঙ্গ, নিস্তব্ধ। একটা রেল লাইন চলে গিয়েছে সোজা। আমি সেই রেল লাইন ধরে হাঁটছি, কোনো জনমানব নেই। ধীরে ধীরে সেই ভুতুড়ে স্টেশনে সন্ধে নামতে থাকে, অন্ধকার ঘনিয়ে আসে। আমি প্রাণপণে সেই তালাবন্ধ স্টেশন ঘরের দিকে ফিরে আসতে ছুটি। তারপর মাথা ভার হয়ে আসে, অচৈতন্য হয়ে পড়ে। আবার কখনো দেখি একটা ট্রেনে আমি একা। ট্রেনটা চলেছে হু হু করে, এত জোরে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কলকব্জে যেন সব আলাদা হয়ে পড়ে যাবে। পাহাড় পুঁড়ে একটা টানেলে ঢুকে পড়ে ট্রেনটা। চারদিক ঘন অন্ধকার হয়ে আসে। ট্রেনে কোনো আলো জ্বলছে না। অন্ধকার টানেল শেষ হচ্ছে না কিছুতেই। আমি উঠে দাঁড়িয়ে হাতড়ে হাতড়ে প্যাসেজে আসি। দূরে কি যেন দেশলাই জ্বালায়। আমি ছুটতে থাকি সেই আলোর দিকে। কাছাকাছি আসতেই দেখি সেই দূরে কাটা শাড়ি তীক্ষ্ণ ক্ষণক্ষণে স্বরে বিলাপ করে উঠছে। আর কিছু বোঝার আগেই দপ করে নিভে যায় আলো। দেখি কেউ কোথাও নেই। বড় ক্লান্ত লাগে। সবাই ঘামে ভেজা শরীর নিয়ে পড়ে থাকি বিছানায়। গ্রীষ্মের দুপুরের চারপাশ কেমন যেন নিস্তব্ধ। কেবল একটা ঘুঘু পাখি ডেকে চলেছে ক্রমাগত। এর মধ্যেই মেসের ঠাকুর এসে আরো 2 কাপ চা রেখে গেছে। গৌরাঙ্গদা কথা না বলে চায়ে চুমুক দিয়ে ডুবে গেল গভীর চিন্তায়। তুই মেহেন্দিপুরের নাম শুনেছিস? না। কোথায় মেহেন্দিপুর? রাজস্থানের কারৌলি ডিস্ট্রিক্টের একটা নিম শহর। তুই তো শুনেছিস আমি একটা চাকরি নিয়ে চলে গিয়েছি রাজস্থানের একটা ছোট শহরে। এই মেহেন্দিপুরেই আমার পোস্টিং এখন। হ্যাঁ, শুনেছি তো সে কথা।
তবে জায়গাটার নাম জানতাম না। তুমি দিন সাতেকের জন্য এসেছো বাড়িতে, তার মধ্যে থেকে যে সময় বাঁচিয়ে তুমি। সময় বাঁচিয়ে এসেছি অনেকটা নিজের প্রয়োজনে। খুবই অন্যমনস্ক দেখায় গৌরাঙ্গদাকে। আমি প্রশ্ন করি, নিজের প্রয়োজনে? সে কিরকম? শোন, মেহেন্দিপুর খুব ছোট একটা শহর, খুব সাধারণ। দৌসা জেলা আর তোডা ভীম জেলার বর্ডার ঘেঁষেই ছোট্ট শহরটা। যে কোনো ছোট রাজস্থানী শহরের মতো ধুলো ধূসর, বেলে পাথরের তৈরি পুরনো ঘরবাড়ি, মধ্যবিত্তদের শহর বুঝলি, তাই বড় রাজকীয় হাভেলি এসব বিশেষ চোখে পড়ে না। কিন্তু এই শহরটা দেশ বিদেশ থেকে বহু পর্যটক টেনে আনে। শহরের কেন্দ্রবিন্দুতে একটা প্রাচীন মন্দির আছে, এরা বলে বালাজি মন্দির। দক্ষিণ ভারতের বিষ্ণু বালাজি নয়, কিন্তু এখানে বালাজি হলো বাল হনুমান। এই মন্দির নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটির পীঠস্থান। বিদেশের অনেক প্যারানর্মাল রিসার্চাররা নাকি এখানে আসেন। জয়পুর থেকে ঘন্টা তিনেকের রাস্তা। তুমি কি বলছো? আমি সেখানে? দেখ, ভূত ভগবানে আমার মোটে বিশ্বাস নেই জিষ্ণু। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের জার্নালে একটা আর্টিকেল পড়েছিলাম, 100 জন পজেসড রোগীকে অ্যানালাইজ করে দেখা গেছে সেগুলো হিস্টিরিয়ার কেস, বাকিটা অতিরঞ্জন। আর বেশিরভাগটাই সেরেছে ফেইথ হিলিংয়ে। তবে তার বাইরেও অতিপ্রাকৃতিক কিছু যদি থাকে তারই খোঁজ করছি আমি। ওখানে যা যা দেখি তা আমি বিনা প্রশ্নে বিশ্বাস করে নিতে পারি না। কিন্তু তুই আজ আমায় যা শোনালি তাতে মনে হচ্ছে তোকে একবার ওই শহরে নিয়ে যাই। আর আমার মনে হচ্ছে একটু জায়গা বদল হলে তোর ভালোই হবে। দিন দুয়েক ছোটাছুটি করে জয়পুরের ট্রেনের 2টো টিকিট ম্যানেজ করে ফেলল গৌরাঙ্গদা। আর 3 দিনের মাথায় গৌরাঙ্গদার সঙ্গে আমি চেপে বসলাম জয়পুরের ট্রেনে। রাজকাহিনী আর সোনার কেল্লার দৌলতে রাজস্থানের প্রতি সব বাঙালিরই একটা উদগ্র আকর্ষণ থাকে, আমারও ছিল। পরদিন দুপুর 1:30টা নাগাদ যখন জয়পুর স্টেশনে পৌঁছলাম তখন ঝাঁঝা রোদ, শরীর খুব ক্লান্ত। আজ রাতটা কোনো একটা হোটেলে কাটিয়ে কাল সকালে রওনা হওয়া যাবে। দুপুরে স্নান খাওয়া সেরে একটা জব্বুর ঘুম দিয়ে যখন ঘুম ভাঙল তখন সন্ধে হয়ে গিয়েছে। একটা রিক্সা ভাড়া করে পুরনো গোলাপি শহরটার রাস্তা দিয়ে বেড়াতে ভালোই লাগছিল। শহরটার একটা বিশেষ চরিত্র আছে। মাঝে মাঝে ঘোড়ার গাড়ি চলছে ঠুন ঠুন শব্দে, কখনো বা ধীর পায়ে গভীর উদাসীন উটের গাড়ি। ভেতরের রাস্তাঘাট গলি পাথরে মোড়া, মাঝে মাঝে পেরিয়ে যেতে হয় রাজস্থান শৈলীর তোরণ, চমৎকার কারুকাজ তোরণ জুড়ে, ফাঁকে ফোঁকরে অজস্র পায়রার বাস। ওই দেখ হাওয়া মহল। গৌরাঙ্গদা রাস্তার পাশে গোলাপি রঙের হাজার ঝরোখার বাড়িটার দিকে আঙুল দেখালো। সন্ধে হয়ে গেছে, তাই ভেতরে ঢোকা যাবে না, কিন্তু অজস্রবার ক্যালেন্ডার আর ছবিতে দেখা হাওয়া মহল দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। গোলাপি হাওয়া মহলের ঝরোখা মধ্যযুগীয় ভারতের এক অনন্য শিল্পশৈলী। ঝরোখা বা ছোট ছোট খুব জালনা দিয়ে মহারানার মহিষীরা মান্ডির জাঁকজমক দেখতেন। সাহেব মেম সাহেবরা ছবি তুলে চলেছে খচাখচ। জয়পুরের দ্রষ্টব্য স্থানের ছবি আর সুভেনিয়ার বিক্রি হচ্ছে বেশ। সামনেই ভেজে তোলা হচ্ছে বড় বড় গরম গরম সবুজ লঙ্কার পকোড়া, ঘিয়ে ভাজা জিলিপি আর ঘি চপচপে হালুয়া। অসাধারণ তার স্বাদ। বরফের বিছানায় শোয়ানো মালাই কুলফি, পেস্তা ছড়ানো সেই কুলফির স্বাদ অনবদ্য। সমস্ত শহর জুড়ে যেন উৎসব চলছে। রাজকাহিনীর দেশ এই রাজস্থান, ইতিহাস এসে থমকে গেছে এখানে। প্রতিটি শহরের একটা নিজস্ব গন্ধ থাকে। আমার মস্তিষ্ক চিরকাল গন্ধ দিয়ে একটা শহরকে চিহ্নিত করে। জয়পুর শহরের গন্ধগুলো আমার মাথায় জায়গা করে নিল। ঘোড়ার আস্তাবল থেকে ভেসে আসা গন্ধ, পায়রার গন্ধ, গলতাজি মন্দিরের সামনে স্তূপ করে রাখা গোলাপের গন্ধ, আবার টাটকা ভেজে তোলা কেসর জলেবির গন্ধ, তার সঙ্গে পোড়া কাঠ আর চামড়া পোড়া কটু গন্ধ। থমকে গেলাম আমি। কাছাকাছি মশালা মান্ডি, টাটকা মশলার গন্ধ বাতাসে, কিন্তু 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 তারই মধ্যে এমন চামড়া পোড়া কটু গন্ধ এলো কিভাবে? বড় আশ্চর্যের ব্যাপার। আমি কেন যেন একাগ্র হতে পারছি না।
শরীর আর মাথার মধ্যে সেই সেই ভার ভার অস্বস্তিটা যাচ্ছে না কিছুতেই। একটা মৃদু হাওয়া বয়ে গেল, আর এবার গন্ধটা যেন আরো স্পষ্ট, কাঠ আর চামড়া পোড়া গন্ধ। গা শিউরে উঠল নিজের অজান্তেই। কোথা থেকে আসছে গন্ধটা? পায়ে পায়ে এগিয়ে যেতেই গোল মতো একটা পাথরের চৌতারা। স্ট্রিট লাইটের জ্যোতি এখানে কিছুটা ম্লান, তাই কয়েকটা লণ্ঠন জ্বালিয়ে সেই আলোয় বসে আছে বেশ কিছু রাজস্থানী মহিলা। নাক পর্যন্ত তাদের ঘোমটা, হাত ভর্তি লাল সবুজ কাঁচের চুড়ি। টুরিস্টদের হাতের পাতায় অসীম নৈপুণ্যে মেহেন্দি এঁকে চলেছে তারা। দেখতে দেখতে চোখ চলে গেল শেষ সারিতে রাস্তার দিকে পিছন ফিরে বসা এক মেয়ের দিকে। মাথা নিচু করে এঁকে চলেছে অদ্ভুত নকশা। ফুললতা পাতা নয়, ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, আর তার মধ্যে হিজিবিজি অক্ষর সব। আমি এগিয়ে কি জিজ্ঞেস করলাম, কি নকশা এটা? মেয়েটি উত্তর দেয় না, এঁকে চলে। রোগা এক বিদেশিনী বুড়ির হাতে নকশা আঁকছে মেয়েটি। আপনি জানেন ও কি আঁকছে? বিদেশিনী সেই বুড়ি শূন্য দৃষ্টিতে তাকায় আমার দিকে। ঠিক এই সময় স্ট্রিট লাইটটা দম করে নিভে গেল, আর মেয়েটি মুখ তুলে চাইল স্ট্রিট লাইটের দিকে। খসে পড়েছে ঘুমটা। চমকে উঠলাম আমি। মেয়েটির সিঁথি, কপাল, চোখের পাতা জুড়ে টকটকে লাল সিঁদুর। এ যে অবিকল সেই মুখ। মাথাটা টলে গেল আমার। চারপাশে ঘনিয়ে এলো ঘন অন্ধকার। শরীরের নিয়ন্ত্রণ হারাতে হারাতে বুঝতে পারলাম দুটো শক্ত হাত আঁকড়ে ধরছে আমায়। পরদিন যখন ঘুম ভাঙল, শরীর জুড়ে ক্লান্তি। বিছানা ছেড়ে উঠতেই কষ্ট হচ্ছে যেন। গৌরাঙ্গদা জামা কাপড় ভাঁজ করে ব্যাগে গুছিয়ে রাখতে রাখতে বলল, 7:30টায় বাস, তৈরি হয়ে নে। সকালের বাস জার্নিটা ভালোই লাগলো। দিনের শুরুতে বিশেষ গরম নেই। মাঝখানে একবার জলপানের বিরতির পর বাসটা 3 ঘন্টার মধ্যেই পৌঁছে দিল মেহেন্দিপুর। বাস থেকে নামতে গিয়ে দেখি আমার সারা শরীরে যেন কেউ ভারী ওজন বেঁধে দিয়েছে। কিছুতেই উঠে দাঁড়াতে পারছি না। কেউ যেন আমাকে জোর করে ধরে রাখছে, নামতে দেবে না। 2 হাত দিয়ে টেনে আমায় তুলতে কিঞ্চিত বেগ পেতে হলো গৌরাঙ্গদার। বাস থেকে নেমে মাটিতে পা দিতেই কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। কে যেন কানের কাছে ফিস ফিস করে কিছু একটা ভুলে গেল। সারা শরীর শিউরে উঠল আমার। এ আবার কেমন শহর! এর আবহাওয়া, বাতাস যেন ঠিক স্বাভাবিক নয়। কেমন একটা অস্বস্তি হয়। মনে হয় সারাক্ষণ গা ঘেঁষে চলেছে কেউ। কখনো মনে হয় পেছন দিক থেকে কেউ যেন লক্ষ্য রাখছে। সেই অস্তিত্ব অনুভব করা যায়, কিন্তু বোঝা যায় না। আমারও এমন হয়েছিল প্রথমবার এসে। গৌরাঙ্গদা একটা রিকশায় উঠে বসতে বসতে আমার দিকে না তাকিয়েই বলল। জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? যে অদ্ভুত অনুভূতিটা এখন তোর হচ্ছে। প্রথমবার এখানে এসে রিকশায় চেপে আমার মনে হয়েছিল আমার পাশে কেউ বসে আছে। তার উপস্থিতি স্পষ্ট টের পেয়েছিলাম আমি। অথচ তখনও এই শহরটা সম্পর্কে কিছুই জানতাম না, তাই সাবকনশিয়াস মাইন্ড যে সব কল্পনা করে নেবে সে উপায়ও ছিল না। তারপর থেকে অনেক অনুভূতি হয়েছে বুঝলি। মাঝরাতে ঘুম ভেঙে মনে হয়েছে কেউ যেন ঝুঁকে আছে আমার মুখের উপর। কয়েক রাত ভয়ে ঘুমোতেই পারিনি। তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি। এখানকার বাসিন্দারাও এসবে অভ্যস্ত। তারা নির্বিবাদে মেনে নিয়েছে কায়াহীন ছায়াদের অস্তিত্ব। রিকশা করে পৌঁছলাম গৌরাঙ্গদার বাসায়। জায়গাটার নাম দাঁতলে। ছোট এক কামরার বাসা। প্রয়োজনের বেশি একটি জিনিসও নেই। একটু উঁচুতে জানলা। ফ্রেশ হয়ে নে, আজ আমাদের অনেক কাজ। গ্যাসে চায়ের জল চাপিয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে ফেলল গৌরাঙ্গদা। বাথরুমের জালনা ঘেঁষে একটা ঝাঁকড়া নিম গাছ। কচি নিম পাতা এসেছে তাতে। ঝিরঝিরে বাতাস ঢোকে নিম গাছ ছুঁয়ে। এখানে স্নানের জল তোলা থাকে পাতকুয়ো থেকে। গায়ে জল ঢালতেই শরীরটা চনমনে হয়ে উঠল। কাঁচা লঙ্কার আচার দিয়ে শুকনো পুর ভরা গরম কচুরি, মোটা মোটা জিলিপি আর দুধ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মেহেন্দিপুরের পথে। কোথায় যাব আমরা? এখানকার পোস্টমাস্টারের বাড়িতে। অদ্ভুত মানুষ একজন। বলেই একদম চুপ মেরে গেল গৌরাঙ্গদা।
শিবধাম, ওম প্রকাশ অগ্রওয়াল সেবা সদন পেরিয়ে আমাদের রিকশায় গিয়ে চলল। চারপাশে বিছানা বালিশ, সাইকেল, ঘড়ি, রূপোর গয়না আর কাঁসা পেতলের বাসনপত্রের দোকানপাট। বাতাসে গাঁদা ফুলের আর ধূপকাঠির ভারী গন্ধ। এ দেশের যে কোনো ছোট শহরের চালচিত্র একই রকম, তবু এই শহরটা যেন ভিন্ন, একেবারে অন্যরকম। চারপাশে কিছু অতি প্রাকৃত অস্তিত্ব আছে। শরীরীদের ভিড়ে অশরীরী অস্তিত্ব মিলেমিশে আছে, তবে তারা বিরোধ করে না। এখানে প্রেতরাজের দরবার বসে জিষ্ণু। দুর্বৃত্ত মানুষের মতো দুর্বৃত্ত পরলোকবাসীদের বিচার হয়। একটা পুরো শহর এমনই বিশ্বাস নিয়ে রয়েছে শতাব্দী ধরে। সে শহর যে অন্য শহরের মতো স্বাভাবিক হবে না, সেটা বুঝতেই পারছিস। রাস্তা দিয়ে মাঝে মাঝে হেঁটে চলেছে বিশ্বস্ত বাস নারী পুরুষ। কষ বেয়ে লালা গড়িয়ে পড়ছে তাদের, মাথার চুল উস্কো খুস্কো, আর দৃষ্টিতে কোনো ভাষা নেই। জীবন্ত লাশের মতো হেঁটে চলেছে তারা। রিকশাটা বড় রাস্তা ছেড়ে একটা গলির মুখে বাঁক নিল। সদ্য চুনকাম করা ছোট মাপের সবুজ দরজাওয়ালা একটা বাড়ির সামনে থামল রিকশাটা। গৌরাঙ্গদা দরজার শিকল নাড়তেই দরজা খুলে দিলেন মাঝারি উচ্চতার এক ভদ্রলোক। গায়ে সাদা ফতুয়া আর ধুতি, চোখে কালো ফ্রেমের চশমা। জিষ্ণু, ইনি হলেন পোস্টমাস্টার ঘনশ্যাম ভরদ্বাজ। নমস্কার। আমি হাত জোড় করে নমস্কার জানাতেই এক দৃষ্টে আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন ভরদ্বাজজি। দেখলাম ওর ঠোঁটের কোনায় একটা হাসি ফুটে উঠল। চলুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম বলে পা বাড়িয়েও থেমে গিয়ে আমার দিকে চেয়ে বললেন, তুমি এগিয়ে ওই সামনের রিকশাটায় ওঠো। বাড়ির চৌহুদ্দি পেরোতে যেতেই হোঁচট খেলাম একবার। ততক্ষণে আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন ভরদ্বাজজি। কি হলো? তুমি কি কিছু অনুভব করলে? হ্যাঁ, আজ সকাল থেকে কেউ যেন গায়ে গা লাগিয়ে চলছে আমার সাথে। এখন যেন তার সাথেই পায়ে পা বেঁধে হোঁচট খেলাম। ভরদ্বাজজি পুরো ঘটনাটা আমার কাছে শুনলেন, তারপর নিচু গলায় বললেন, বিভোর বা তন্ময় অবস্থায় প্রাণ যদি দেহ ছেড়ে যায়, তবে সে বারবার তন্ময়তার খোঁজে ফিরে আসে। ইহজগতের যোগাযোগ ছিন্ন হয় না, সে বারবার আবেদন পাঠায়। অথচ ইহজগতের মানুষ স্থূল বস্তুতে এতটাই আবিষ্ট থাকে যে সূক্ষ্ম আবেদন তাদের অনুভূতিতে পৌঁছতে পারে না। জানো জিষ্ণু, এই শহরটার একটা অদ্ভুত ব্যাপার আছে। এই জায়গাটা যেন জীবলোক আর পরলোকের গেটওয়ে হয়ে গেছে। রেডিওর কিছু কিছু জায়গায় সিগন্যাল যেমন খুব পরিষ্কার আসে, ঠিক তেমনি পরজগতের গতিবিধি এখানে অনেকটাই স্পষ্ট। তাই এই শহরে ঢুকলেই অনেক ধরনের শব্দ শোনা যায়, অনুভব করা যায় দেহহীন অস্তিত্ব। সবাই কিন্তু এই অনুভূতি নিতে পারে না, কিন্তু বিদেশ থেকে বহু মানুষ আসেন এই অনুভূতি পেতে। তবে সবাই যে সেই সংকেত ধরতে পারে তাও নয়। যারা অত্যন্ত সংবেদনশীল, কেবলমাত্র তাঁরাই ধরতে পারেন এই সংকেত। তাঁরা আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। খুব ভালো মিডিয়াম হওয়ার সুযোগ থাকে তাদের, যেমন তুমি পেরেছ। কিন্তু আমি তো যোগাযোগ মাধ্যম হতে চাই না ভরদ্বাজজি। আমি স্বাভাবিক জীবন পেতে চাই। বন্ধন ছিন্ন করো, তবে বিবলিক্যাল কর্ডের মতো ইহকাল আর পরকালের বাঁধন কেটে দাও। কিভাবে ছিন্ন করব বন্ধন? ভরদ্বাজজি আমার হাত নিজের হাতে নিয়ে যেন ওজন নিলেন। ভ্রু মধ্যে গভীর দৃষ্টি স্থাপন করে কি যেন দেখলেন, তারপর বললেন, আপনা আপনি সব হবে। এই মেহেন্দিপুর বালাজির মন্দিরে মানুষ আসে নিজেকে সমর্পণ করতে, নিজের ভালো মন্দের ভার নিঃশর্তে বালাজির হাতে তুলে দিতে। এ মন্দিরে ওঝা তান্ত্রিক নেই, মন্ত্রতন্ত্রও নেই।
বরং তার চেয়েও হয়তো বড় কিছু আছে যা এদের সারিয়ে তোলে। কেবল সমর্পণ করো নিজেকে, তোমার সম্পূর্ণ ভার ছেড়ে দাও, আর বিশ্বাস নিয়ে বসে থাকো যতক্ষণ না তুমি নির্ভর হচ্ছ। রিকশায় আসতে আসতে গৌরাঙ্গদা আমায় জানালো, পেশায় পোস্টমাস্টার হলেও সুপার ন্যাচারালিজম বা অতিপ্রাকৃত জগতের চর্চায় অগাধ পাণ্ডিত্য ভরদ্বাজজির। বহু ট্রান্সফার এড়িয়ে প্রমোশন অগ্রাহ্য করেছেন কেবল মেহেন্দিপুরে থাকার জন্য। বিদেশের থিওসফিক্যাল ইনস্টিটিউটের প্রফেসররা নিয়মিত যোগাযোগ করেন একে। বালাজি মন্দিরের কিছুটা আগেই থেমে গেল রিকশা। এবার হেঁটে যেতে হবে। রাস্তার উপরেই মন্দির, তাকে ঘিরে ফুল মিষ্টির দোকান। আমি বুঝতে পারলাম কে যেন পেছন থেকে আমায় টেনে রেখেছে, কিছুতেই এগোতে দেবে না। মনে হচ্ছে মাটিতে গেঁথে গেছে আমার পা। সারা কান মাথায় অদ্ভুত ঝিঁঝির ডাক, কিছুতেই যাচ্ছে না। গৌরাঙ্গদা এসে শক্ত হাতে হাত ধরল। ভরদ্বাজজি বললেন, শোনো, এবার আমি আলাদা হয়ে যাব। দোকান থেকে বালাজির ভোগ কিনে নাও। আর শোনো, কারো সঙ্গে কথা বলবে না। কেউ প্রসাদ বা চরণামৃত দিলে কিছুতেই খাবে না। আর মনে রাখবে, কারো চোখে চোখ রাখবে না, মনে থাকবে। বলেই ভরদ্বাজজি ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। মন্দিরের ধার ঘেঁষে সার সার দোকান। গৌরাঙ্গদা কিনে নিয়ে এলো কালো রঙের লাড্ডু। এটাই নাকি বালাজির ভোগ। মন্দিরের দুয়ারে পা রাখতেই গায়ের রোম খাড়া হয়ে উঠল আমার, কোনো কারণ ছাড়াই। চারদিকের ফিসফিসানি যেন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কখনো অস্ফুট কান্নার শব্দ, তো কখনো আবার তীব্র ক্ষণক্ষণে চিৎকার। চারদিকের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খাচ্ছে অদ্ভুত ফিসফিসানি। হঠাৎ শুনতে পেলাম কোথা থেকে যেন অস্ফুটে ভেসে আসছে প্রার্থনা মন্ত্র। গম্ভীর ঢং ঢং শব্দে বেজে চলেছে ঘণ্টা। সেই ধাতব অনুরণনেই বুঝিবা কানের ঝিঁঝি ডাক বন্ধ হয়ে গেল। বালাজির মূর্তির নির্দিষ্ট আকার নেই, একটা পাথরের ফলকের মতো কেবল। চারপাশে অগণিত ভক্তের ভিড়। বালাজি দর্শনের পর সুবিশাল হলঘর ছাড়িয়ে বাঁধানো ক্ষেত্র একটা। কোথা থেকে যেন উদয় হলেন ভরদ্বাজজি। আমার হাত থেকে নিয়ে নিলেন কালো দানার লাড্ডু। আমার হাতে ওগুলো দিয়ে দাও। এবার চোখ বোঝো। যে কারণে তুমি এখানে এসেছ সেই কথা স্মরণ করো কায় মনোবাক্যে। ভয় নয়, প্রতিশোধ উষ্মা নয়, সহানুভূতির মানসিকতা নিয়ে এই ভোগ আহুতি দাও তোমার সামনে রই জ্বলন্ত অগ্নিকুণ্ডে। স্মরণ করলাম সেই রাত, সেই চিতা কাঠের ধারে বসে থাকা সদ্য মৃতা মায়ের সন্তানের জন্য আকুতি। নাভিকুণ্ড থেকে উঠে আসা দীর্ঘশ্বাসে ধ্বনিত হল, মুক্তি দাও, মুক্তি দাও, ওকে মুক্ত করো ইহলোক থেকে, স্থান দাও পরম লোকে, মুক্তি দাও। আহুতি শেষ হতেই কপালে কর্পূর ঘি মেশানো হোম ভস্যের টিকা এঁকে দিয়ে ভরদ্বাজজি বললেন, तेरी रक्षा हो रहा है, तेरी रक्षा हो रहा है, डर मत, डर मत। বলেই পলকে মিলিয়ে গেলেন ভিড়ের মধ্যে। শুনতে পেলাম কোথা থেকে যেন ভেসে আসছে কান্নার শব্দ। সেই শব্দটা লক্ষ্য করে এগিয়ে গেল গৌরাঙ্গদা, পেছন পেছন আমি। আর আমাদের চোখের সামনে এমন দৃশ্য ভেসে উঠল যার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। মন্দিরের বাইরে প্রশস্ত বাঁধানো উঠোন, সেখানে শুয়ে বসে অজস্র নরনারী। প্রত্যেকেই অদ্ভুত ঘোরের মধ্যে রয়েছে। তারা কেউই সবশে নেই, আছড়ে পড়ছে, গড়াগড়ি খাচ্ছে, প্রাণপণে মাথা ঝাঁকাচ্ছে। এই পরিবেশ এমনই ভীতি সঞ্চার করে যে দেখতে দেখতে শরীরে শীত কাঁটা ফুটে ওঠে। আমার শরীর লোহার মতো ভারী হয়ে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। প্রচণ্ড ঘুমে চোখ বুজে এলো, নিয়ন্ত্রণ হারালো শরীর। এই অদ্ভুত অপার্থিব পরিবেশে কেমন যেন নেশাগ্রস্তের মতো বসে পড়লাম আমি।
আর বসে পড়তেই আমার ভ্রূমধ্যে অনুভব করলাম একটা আঙুলের স্পর্শ। এই ধাতব স্পর্শ আমার পরিচিত, আগে পেয়েছি আমি। মাটিতে লুটিয়ে পড়লাম। দেখতে দেখতে চোখের সামনে থেকে মুছে গেল বালাজি মন্দির, নরনারীর ভিড়, গৌরাঙ্গদা। সূর্যগ্রহণের মতো আলো স্তিমিত হতে হতে অন্ধকার গহ্বর যেন আবৃত করল আমায়। আমি স্পষ্ট দেখতে পেলাম দূরে শাড়ি বউটি বিলাপ করছে, আর বুকের কাছে জাপটে আছে একটি চাল কুমড়ো। পরজগতে গিয়েও ইহজগতের অপত্য স্নেহ ওতপ্রোতভাবে আঁকড়ে রেখেছে তাকে। কিছুতেই সে পারছে না বন্ধন কাটাতে। আছাড়ি পিছাড়ি সে কান্না, কিছুতেই তার সন্তান ছেড়ে সে যেতে পারছে না। অথচ জীব জগতে তার স্থান নেই। অমন আকুতি বড় দেখিনি আমি এই প্রথম। ভয় নয়, বরং অদ্ভুত এক মমত্ব বোধ এলো এক অসহায় মায়ের জন্য। নিজের অজান্তেই আমার দু চোখ বেয়ে জল নামলো বুক ভাসিয়ে। ফিস ফিস করে বলে উঠলাম, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও বন্ধন থেকে, মুক্তি দাও। দেখলাম সেই বুড়ি এসে দাঁড়িয়েছে লাঠিতে ভর দিয়ে। সহস্র কুঞ্চন মুখমণ্ডল জুড়ে, অবিন্যস্ত চুল, বেশভাস। দুহাত বাড়িয়ে দাঁড়ালো সে, দুই জগতের মাঝখানের দরজার যোগ সূত্র যেন। ধীর পায়ে দূরে শাড়িকে স্পর্শ করতেই ফিরে তাকালো সে। সিঁথি, কপাল, গাল, মুখময় সিঁদুরে মাখামাখি। সরাসরি তাকালো সে আমার চোখের দিকে। দেখলাম মুখের ভয়ঙ্কর রূপ কেটে গিয়ে সে মুখে ফুটে উঠছে ক্লান্তি। দু চোখের কোণে শুকিয়ে আছে জল। বুড়ি কোমল হাতে দূরে শাড়িকে পার করিয়ে দিচ্ছে চৌকাঠ। নরম আলোয় হারিয়ে যাচ্ছে দূরে শাড়ি, তার মুখে প্রশান্তি। শরীরের প্রতিটি বিন্দু যেন ফুলের রেণুর মতো ছড়িয়ে পড়ল বাতাসে। একটা দীর্ঘ গভীর ঘুম থেকে যেন জেগে উঠলাম আমি। ঝরঝরে হালকা নির্ভার সারা শরীর। গৌরাঙ্গদার দিকে চেয়ে ঝলমলে হাসলাম। ফেরার পথে আবার মুখোমুখি হলাম পোস্টমাস্টার ভরদ্বাজজির সঙ্গে। স্মিত হেসে বললেন, সোজা বাড়ি চলে যাও এবার। আর শোনো, এই মন্দিরের কোনো প্রসাদ বাইরে নিয়ে যেও না, আর ভুলেও পেছন ফিরে তাকিও না। যদি পরিচিত কোনো লোকের ডাক শোনো তবুও না। বালাজি মন্দির থেকে বেরিয়ে এলাম আমি আর গৌরাঙ্গদা। কোথাও আর ফিসফিস শব্দ নেই, কান্না নেই। দূরে মিষ্টি সুরে একটা পাখি ডেকে চলেছে ক্রমাগত। না, পিছন থেকে কেউ ডেকে ওঠেনি আমাদের। সূর্য আবিরের রং লাল থেকে গাঢ় বেগুনি হতে শুরু করেছে ধীরে ধীরে। সন্ধে নামছে মেহেন্দিপুর জুড়ে। একটু পরেই নেমে আসবে রাত। কি হলো? আচমকা তুষার সশব্দে ব্রেক কষল। সিট থেকে প্রায় পড়ে যেতে যেতে কোনো রকমে সামলে নিয়ে প্রায় সমস্বরে জিজ্ঞেস করে উঠল সবাই। তুষার কোনো উত্তর দিল না, কেবল সামনের দিকে ইশারা করল। সামনের দিকে তাকিয়ে চমকে উঠলাম সবাই। হিমশীতল একটা অনুভূতি যেন নেমে এলো শিরদাঁড়া বেয়ে। মিশমিশে কালো পিচ রাস্তায় ছড়িয়ে পড়েছে গাড়ির হেডলাইটের আলো। সেই আলো কিছুটা ম্লান করেছে দুপাশের ঘন অন্ধকার। সেই নিম আলোয় দেখতে পেলাম একটা থুরথুরে বুড়ি লাঠিতে ভর দিয়ে অতি কষ্টে গভীর রাতের জনমানবহীন রাস্তার এপার থেকে ওপারে বেরিয়ে অন্ধকারে মিশে গেল। শুনছিলেন রাজা সিংহের লেখা জিষ্ণুচরিতের গল্প দূরের শাড়ি বউটা। গল্পের কথক সৌভিক, জিষ্ণুদা রাজা ভট্টাচার্য, রুদ্রমামা ইন্দ্রনীল, গৌরাঙ্গ দ্বীপ, বাণীব্রত অ্যাসিস্ট্যান্ট এবং গ্রামবাসীদের ভূমিকায় শুভদীপ, অনিমেষ শুভ, ভরদ্বাজজি রূপন ভট্টাচার্য, বুড়ি পূজা, তিতির দেবস্মিতা, সায়ন্তিনী বর্ণিশা, ডাক্তার সৌরভ, কমবয়সী জিষ্ণুর ভূমিকায় তমাল,
এবং মেসের সদস্য ও বাসের যাত্রী নীলি। গল্পের নাট্যরূপ, ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক এবং কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাঁশ গরুর চেঁচানিতে।